ইয়াসিনের মুডটা অফ হয়ে যায়। সে দেখতে এতই খারাপ যে তার দিকে একবার ফিরেও তাকায় না। পকেট থেকে ফোন বের করে সেলফি তুলে কয়েকটা বারবার স্ক্রল করে দেখতে থাকে। না, ছেলেটা তো দেখতে খারাপ না। কফির কাপে একটু চুমুক দিয়ে সেও অফিসের কাজে লেগে যায়। দুপুরে খাবার শেষ অন্তরার বাগানের একটা গাছের নিচে বসে। বৃষ্টির মাস চলছে বিধায় আকাশে সূর্যের দেখা মেলে না দুপুরেও। অন্তরা এক কাপ গরম গরম দুধ চা বানিয়ে এনেছে। চায়ের কাপে একটু চুমুক দিচ্ছে আর ফেসবুক থেকে নীল ডাকঘর গল্পটা পড়ছে। শেষ পর্বটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। আসলেই সময় থাকতে ভালোবাসার কথা বলে দিতে হয়, নয়তো নিয়তি মানুষকে কখন কোথায় নিয়ে যায় ওই খোদা ছাড়া কেউ জানে না। আফনানের কথা খুব মনে পড়ছে। নামাজে দাঁড়ালেই ওর জন্য চিন্তা আরও বেশি হয়। আফনানের কথা ভাবতে ভাবতেই ফোনে তার কল। অন্তরা ওর নাম্বারটা দেখে খুব খুশি হয়। রিসিভ করে কানের পাশে নিয়ে বলে, আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম সালাম বউ। তারপর কি করছো? আপনার কথাই ভাবছিলাম। আপনার তো আমার কথা ভাবার সময় নেই, ব্যস্ত মানুষ। আফনান হাসে। ইস, কতদিন পর এই হাসিটা শুনছে অন্তরা। ছেলেটা জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে একদিন। কিছুক্ষণ কথা হলো দুজনের মাঝে। তবে আফনানের কাছে কথা বলারও তেমন সময় নেই। একটা কাজ করো তো, কি কাজ? ফোনটা রেখে আমাদের রুমে গিয়ে আলমারিটা খুলবে। নিচের যে ডয়ারটা আছে ছোট, সেটা খুলে দেখো। কি আছে? গেলেই বুঝতে পারবে। আফনান কল কেটে দেয়। অন্তরা এক দৌড়ে রুমে চলে যায়। কথা মতো ড্রয়ার খুলতেই দেখে একটা বড় বক্স। বক্সটা নিয়ে অধীর আগ্রহে খাটে গিয়ে বসে অন্তরা। খুলে দেখে ভিতরে প্রায় 16 রকমের চুড়ি। অন্তরা খুব খুশি হয়। মানুষটা এসব সারপ্রাইজ দেওয়ার সময় পায়। তবে একটা জিনিস সে বোঝে না, আফনান বুঝলো কি করে তার চুড়ি পছন্দ। তবে বক্সের চুড়ির সাথে একটা সুন্দর গোলাপও ছিল, যদিও ফুলটা অনেকটা শুকিয়ে গেছে। অন্তরা খুব যত্নে সেটাকে নিয়ে তার পড়ার টেবিলের একপাশে সাজিয়ে রাখে। এই ফুল দুটো দেখলে মনে হবে আফনান তার সাথে আছে। থ্যাঙ্কস দোস্ত, সেদিন রাতে ম্যানেজ করে নিলি। আফনানের কথায় ওর বন্ধু হেসে বলে, তুই তো আমার ফ্রেন্ড, এতটুকু তো করতেই পারি। আর তোর কষ্ট তো আমি বুঝি। আফনান ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, মানে? থাক, এখন আর সাধু সাজতে হবে না। ছেলেদের তো এমন কষ্ট হয়। কি বলতে চাইছিস? মেয়েদের মতো ঢং না করে বলতো। ছি ছি, বউয়ের শোকে এখন তুই ছেলেদেরও মেয়ে হিসেবে দেখছিস? সাবধান, আর্মি ক্যাম্পে এসব অ্যালাউ না। আফনান বিরক্ত হয়ে নিজের রাইফেল ঠিক করতে লাগলো আর বলে উঠল, তুই জীবনে শুধরাবি না। কি করে ভালো হব বল তো? আমার কি তোর মতো বউ আছে? বয়স হয়ে যাচ্ছে, ঠিক ঠিক ছুটিও পাচ্ছি না। আর মা বেশিও কিছু বলছে না বিয়ে নিয়ে। আমার কি বাসর টাসর করতে মন চায় না বল? আহারে ভাই আমার, দাঁড়া, এবার মিশনটা ঠিকঠাকভাবে শেষ করি। তোর জন্য বউ খুঁজে বের করব। আচ্ছা, আমরা বেঁচে ফিরবো তো? আফনান এই কথার কোনো উত্তর দিতে পারে না, তবুও মনটা শক্ত করে বলে, কেন পারবো না? পারতেই হবে। আমার বউয়ের সাথে বাসর করার জন্য হোক, আর তোর বিয়ে করার জন্য হোক, পারতে তো হবেই। দুজনেই এই কথাই হেসে ওঠে। ট্রেনিংয়ে যাবে এখন সবাই। সব রেডি করতে করতে আফনানকে উদ্দেশ্য করে তার বন্ধু রোহান বলল, তোর কথা শুনে মনে হলো এখন বিয়ে না করেই ভালো করেছি। মানে, সামনে খাবার আছে অথচ খেতে পারছি না। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা ঢুকতে পারছে না। আহা, কি কষ্ট! থাম ভাই, আর কাটা গায়ে নুনের ছিটা দিস না প্লিজ। এইভাবে না, বল। ওই মামা না, প্লিজ। দুজন আবার হেসে ওঠে। বাসায় এখন সবাই ফেরত এসেছে। বিয়ের অনুষ্ঠান শেষ যে। অন্তরার মনটা এখন খুব ভালো। বাড়িতে মানুষজন থাকলে বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হয়, নয়তো ঘুমন্ত কোনো নরক মনে হয়। অন্তরা কাজ করছে আর একা একা গান গাইছে, আর আফনানের দেওয়া ফুলের কথাটা ভাবছে। আহ, টমাটার বাড়ি মজাদার। উফ, টমাটার বাড়ি মজাদার। অন্তরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সেদ্ধ করছে। আফনানের মায়ের আলুর চপ খেতে ইচ্ছে করেছে, তাই বউকে বলল একটু বানিয়ে দিতে। অন্তরাও তাই করছে। তবে এমন সময় চারু সেখানে আসে।
চারু ওই বাড়ি থেকে আসার পরই একটু কেমন যেন করছে, মানে অন্তরার দিকে বারবার তাকিয়ে কি যেন ভাবছে। অন্তরাও বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, আপু কিছু বলবেন? না, 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 কিছু না। চারু তাড়াতাড়ি সেখান থেকে একটা বাটি নিয়ে সরে আসে আর মনে মনে ভাবে, মেয়েটা সন্দেহ করলো না তো? আফনান জানতে পারলে জানে শেষ করে দেবে। সে আড়ালে এসে কাউকে কল দিয়ে বলে, সাবধান, আফনান কিন্তু আপনাকে ছাড়বে না। সবটা বুঝে ফেললে আমিও শেষ। ফোনের ওপাশ থেকে উত্তর এলো। চারু একটা ডেভিল স্মাইল করে ফোন রেখে দিল। অন্তরার দিকে তাকিয়ে ভাবলো, আমি যাকে পাইনি তাকে কাউকে পেতে দেব না। নিজের নাম শুনে পিছনে তাকায় ফারিয়া। সকাল সকাল ভার্সিটি যাচ্ছিল, রিস্কা না পাওয়ায় ফুটপাতে হেঁটেই যাচ্ছিল। খুব একটা দূর না ভার্সিটি, তবে পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে দাঁড়িয়ে যায়। পিছন ফিরে দেখে পরিচিত মুখ। চেহারায় অটোমেটিক একটা হাসি চলে আসে। শাইম, এখানে হঠাৎ? কেন আসতে পারি না? ফারিয়া হাসে। সায়েম কাছে আস্তে আস্তে বলে, আসবেন না ম্যাডাম? হিন্দিতে একটা কথা আছে, আসি তো ফাঁসি, ওইটা মনে রাখবেন। ফারিয়া যেন আরো জোরে হেসে ওঠে। সায়েম ওর এক হাত নিজের হাতের মাঝে শক্ত করে ধরে। চলো পাশের রেস্টুরেন্টে যাওয়া যাক। ফারিয়া বাধা দেয় না। এতদিনে ওদের মাঝে সম্পর্কের জালটা অনেক দূর গড়িয়ে গিয়েছে। এখন অনেক সময় বসে বসে সায়েম দুনিয়ার আজগুবি সব গল্প বলবে, আর ফারিয়া এক হাত ভাঁজ করে মাথা রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে ওকে দেখবে আর শুনবে। রোদেলা আজ 2 দিন পর অফিসে এসেছে। শরীরটা একটু খারাপ থাকায় 2 দিন আসতে পারেনি, ছুটিও নিয়েছিল। লিফটে করে ওঠার সময় ইয়াসিনের সাথে দেখা। শুধু দুজনেই আছে ভিতরে। রোদেলাকে দেখে ইয়াসিন প্রশ্ন করে, এখন কেমন আছেন মিস রোদেলা? আলহামদুলিল্লাহ। যাক বাসা গেল, আমি যে কত টেনশনে ছিলাম। রোদেলা একটু বাঁকাভাবে ইয়াসিনের দিকে তাকালো, পরে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। এতদিনে এই লোকটার নিব্বা মার্কা প্রেম রোদেলা অভ্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসিনের ব্যবহারে সে ইদানিং পরিষ্কার বুঝতে পারছে লোকটা ওর প্রেমে পড়েছে। একটু হাসে সে আনমনে। ওর পাগলামোর প্রশংসা না করে পারা যাবে না, তবে তার পরপরই মুখের হাসি যেন থেমে যায় রোদেলার। তার সত্যিটা হয়তো ও জানে না, না জানারই কথা। জানলে আর এসব পাগলামি করতো না। ইয়াসিন রোদেলার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এখনও কত ইনোসেন্ট ওর ফেসটা। আচ্ছা, ওই জানোয়ারগুলোর একটু বাঁধল না বিবেকে? ওরা মানুষ নাকি অন্য কিছু? একটা কথা বলি, জি স্যার, বলুন। আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই আপনি মাইন্ড করবেন? রোদেলা হতভম্ব হয়ে যায়। এখন এইভাবে এখানে ইয়াসিন এমন কিছু বলতে পারে সেটা রোদেলার ভাবনার বাহিরে ছিল। তার বাসা অব্দি যাওয়া মানেই সবটা জেনে যাওয়া। তখন বাকিদের মতো এই লোকটাও নাক ছিটকাবে। তার মানে এই চাকরিটা আর বেশি দিন করা হবে না। রোদেলাকে এতটা ঘাবড়ে গিয়ে চুপ থাকতে দেখে ইয়াসিন বলে, আমি আপনাকে জোর করব না মিস রোদেলা। আপনি কাকে জীবনে জড়াবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা কি জানেন? রোদেলা জিজ্ঞাসা করার ভঙ্গিতে তাকায়। ইয়াসিন বলে ওঠে, আমি আপনার সব সত্যি মেনে নিয়েই আপনার সাথে সারাটা জীবন থাকতে রাজি। হয়তো এটাই ভালোবাসা। এমন সময় লিফটের দরজাও খুলে যায়। রোদেলা 1 মিনিট না দাঁড়িয়ে জলদি সেখান থেকে বেরিয়ে যায়। ইয়াসিন শুধু এক দৃষ্টিতে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। আমিও দেখি কতদিন এই প্রেমিক পুরুষের প্রেমে না পড়ে তুমি থাকো মেয়ে। আপনার টিমের সবাই রেডি তো মেজর আফনান? ইয়েস মেজর রোহান, আমরা ফ্রন্ট সাইড দিয়ে যাচ্ছি, আপনার ব্যাক সাইড দিয়ে এগুতে থাকুন। দুটো টিম 2 দিকে ভাগ হয়ে যায়। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এক পরিত্যক্ত স্থানে ঘাঁটি বেঁধেছে রেদওয়ান ও তার দলের সবাই। এই পুরো এলাকাটা ওদের কবজায়। অস্ত্রসহ ছেলে পেলেও কম নেই রেদওয়ানের। এতদিন যাবৎ টিম এসেছে, ফেরত গিয়েছে তাদের লাশ। আজ পুরো সেনাবাহিনীর সবচেয়ে বেস্ট দুটো টিম এসেছে এই ভয়ানক রণক্ষেত্রে। লড়াইটা এখন শুধু প্রফেশনাল না, পার্সোনালও হয়ে উঠেছে। বোনের সাথে হওয়া অন্যায়, স্ত্রীকে ক্ষতি করতে যাওয়া, কিংবা দেশের সাথে বিশ্বাসঘাতকতা, সব কিছুই করেছে রেদওয়ান। আফনান নিজেকে সাহস যোগায়। কামন আফনান, উই ক্যান ডু ইট। সবকিছু প্ল্যান মোতাবেক চলতে থাকে। দুটো টিমের মাঝে ওয়াকি টকি দিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে। 2 বন্ধু লিড দিচ্ছে 2 টিম।
আমার সাহসী সেনারা কেউ পিছনে ফিরবেন না। হয় জিতবো না হয় মরব। হার নিয়ে ফিরতে গিয়ে দেশকে বিপদের মুখে আমরা ফেলব না। সবাই বুঝতে পেরেছেন? আফনান ও টিম নিয়ে সামনে এগোতে থাকে। মেইন দুটো টিমকে আবার ছোট্ট ছোট্ট 4টে করে টিমে ভাগ করা হয়েছে। আফনান নিজে সবচেয়ে রিস্কে আছে, যেই টিমের তার মাঝেই আছে। আগে থেকেই পরিকল্পনা করা আছে। দুজন সেনা সদস্য ইচ্ছে করেই দুটো ভুল নিশানায় অন্য পাশ থেকে গুলি করবে। স্বাভাবিক, তখন রেদওয়ানের দলে লোকেরা ওই দিকে টার্গেট করে সামনে আসবে। এই সুযোগে ছোট্ট ছোট্ট 3টে টিমই সামনে এগিয়ে যাবে। দুটো টিম ফিল্ডে থেকে লড়াই করবে। একটি টিম সোজা সামনে থাকা পুরনো বাড়িটায় ঢুকে যাবে। পিছন থেকে মেজর রেহানের একটি টিম ওদের সাথে ভিতরে যাবে। দুটো টিম পিছনে শত্রুদের সাথে লড়বে। আর শেষ টিমটা সবার সেফটির জন্য সব তথ্য মেন কোম্পানির অফিসারদের কাছে পাঠাবে। অবস্থা খারাপ দেখলে সেনাদের শিফটের জন্য ফেরত আসতেও বলা হয়েছে। বাকিটা দেখা যাবে। প্ল্যান মোতাবেক সবকিছু চলছিল। বাড়িটার ভিতরেও আফনান তার টিম নিয়ে পৌঁছে যায়। তবে রেহানের আসতে কিছুটা দেরি হয়েছিল। তবে এইটুকু দেরি পুরো ফলাফলটা পাল্টে দিতে পারে। তাই আফনান সোজা দোতলায় চলে যায় আর ওর টিমকে পাহারায় রাখে যেন তাদের দলের লোক আর ভিতরে না আসতে পারে। দোতলায় রেদওয়ান আছে, ওকে জিম্মি করতে পারলেই সবকিছু থেমে যাবে। তবে দোতলায় এসে রেদওয়ানকে একা দেখে আফনান বেশ অবাক হয়। ব্যাপারটা কি বলতো? নিচে তোর দলের লোকদের অভাব নেই, আর এখানে তুই একা কেন? আফনান আর এক পা এগোনোর আগেও কেউ একজন সজোরে পিছনে হতে তার মাথায় আঘাত করে। তার টিম থাকতে ওই দলের কেউ তো ভিতরে আসার কথা না। তবে কি আফনানের নিজের দলেরই কেউ বিশ্বাসঘাতকতা করলো? নিচে লুটিয়ে পড়তে পড়তে আফনান ঝাপসা ঝাপসা যাকে দেখতে পায় তাকে দেখে বলে ওঠে, রোহান তুই? রোহান বিকৃত একটা হাসি দিয়ে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার দোস্ত, ডোন্ট মাইন্ড। এই দেশের শুধু একজন হিরোই প্রয়োজন। তুই থাকতে সেটা আমি হতে পারতাম না, তাই আলবিদা। রেদওয়ানের কথা শুনে মেজর রোহান হাসল আর বলে উঠল, নতুন ফোর্স আসার আগে আপনি পালান। রেদওয়ান আর একটা মিনিট দাঁড়ালো না। তার দলের সবার মৃতলাশ পড়ে আছে। সে দ্রুত পাশের জঙ্গল বরাবর হাঁটতে থাকলো। তবে হঠাৎই একটা গুলির আওয়াজ তার যাত্রা থামিয়ে দিল। পিছন হতে কেউ গুলি করেছে। বুক বেয়ে রক্ত বেরোচ্ছে। পিছনে তাকাতেই দেখে আফনান দাঁড়িয়ে। রোহানও কিছু বলছে না। রেদওয়ান চিল্লিয়ে বলে। আর কথা শেষ করতে পারে না রেদওয়ান। আফনান তার রাইফেল দিয়ে আর একটা গুলি করতেই রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়ে। আর আফনান বলে ওঠে, লেটস দ্য মেইন গেম বিগেন। দেশের সব নিউজ চ্যানেলে আজ একটাই নিউজ চলছে। আফনানের পুরো পরিবার অধীর আগ্রহে টিভির সামনে বসে আছে। 2 দিন পার হয়ে গিয়েছে আফনানদের মিশনের। দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে মেজর আফনান সাদ্দিককে। তার পুরোটাই লাইভ হচ্ছে। এত বড় একজন ক্রিমিনালকে কিভাবে সে শেষ করে দিল তা বেশ অবাক করার বিষয়। এখন সে পুরো দেশের হিরো। একটু পর আফনান মঞ্চে উপস্থিত হয়। প্রথমে তাকে স্পিচ দিতে হবে। স্টেজে উঠে সে ডেস্কের কাছে যায়। মাইকটা নিজের দিকে ঘুরিয়ে স্পিচ দিতে থাকে। আসসালামু আলাইকুম। এখানে আমার অনেক সিনিয়র সহ আমার টিমের অনেক মেম্বারই উপস্থিত আছেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সম্মানের যোগ্য মনে করার জন্য। তবে এর ক্রেডিট আমার একার নয়। আমার সাহসী মেজর রোহান আর আমার পুরো টিম যদি সততার সাহসের সাথে না লড়ত, তবে এই মিশনটি সফল করা আমার পক্ষে সম্ভব হতো না। আফনান একটু থেমে আবার বলতে শুরু করে। আমরা চেয়েছিলাম রেদওয়ানকে জীবিত ধরতে, তবে ও পাল্টা আমাদের আক্রমণ করায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আত্মরক্ষার খাতিরে ওকে আমাদের মারতে হয়েছে। তবে আমাদের প্রত্যেকের উচিত নিজের দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া, দেশ রক্ষার কাজ করা। আবারও সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই করতালির মাধ্যমে আফনান ও তার টিমকে অভিনন্দন জানায়। সিনিয়র অফিসার আফনানের সাথে হ্যান্ডশেক করে বলে, কনগ্রেচুলেশন ইয়ং ম্যান, ইউ ডিজার্ভ ইট। আফনানের বুকে একটা ছোট্ট ব্যাজ লাগিয়ে দেয়। এটা পাওয়ার স্বপ্নে ডুবে থাকে হাজারো আর্মি অফিসাররা। টিভিতে এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে আরিফুল ইসলাম। সে নিজে যা করতে পারেনি তার ছেড়ে পেরেছে। গর্বে তার শির আজকে অনেক উপরে।
অন্তরার আজ যেন একটু বেশি ভালো লাগছে। সে চুপিসারি সবার মাঝ থেকে উঠে দোতলায় নিজের রুমে চলে গেল। আফনানকে কল করবে ভাবতেই দেখে সেই আগে কল করেছে। আসসালামু আলাইকুম বউ। ওয়ালাইকুম আসসালাম। এখন ছুটি পাবেন না? আজব তো, কেমন আছি, কি করছি, কিভাবে কি হলো তা না জিজ্ঞেস করে তুমি ছুটির কথা বলছো? অন্তরার মনটা খারাপ হয়ে গেল। অন্তরাকে চুপ থাকতে দেখে আফনান বলে উঠল, আজ বিকেলে আসছি। দোস্ত, রেহানের কথা শুনে ব্যাগ গোছানো থামিয়ে আফনান ওর দিকে তাকায়। তোরে বললাম একটু ঘুমিয়ে নে, নিলি না তো? এখন কি ঘুমের সময় নাকি? কি যাতা বলছিস? না মানে বউর কাছে গিয়ে তো আজ রাত ঘুমাবি না, তাই আর কি। আফনান একটা ছোট্ট বালিশ রেহানের দিকে ছুঁড়ে মেরে বলে, হিংসে হলে বালিশ জড়িয়ে ধরে আজ শুয়ে থাকিস। মজা নিস না তো, পারলে একটা বউ খুঁজে দিস। আফনান হেসে বলল। আচ্ছা। রেহানও নিজের ব্যাগ গোছাতে থাকে। পুরো এক সপ্তাহে ছুটি পেয়েছে ওরা। এক সপ্তাহ ছুটি মানে আর্মিদের কাছে 1 বছরের ছুটির সমান, যেখানে ঈদের সময়ও মাত্র 3 থেকে 4 দিন ছুটি থাকে। আফনান ব্যাগ গোছাতে গোছাতে ভাবতে লাগে, রোহান হেল্প না করলে প্রতিশোধটা আর নেওয়া হতো না। সব কিছুই ওদের প্ল্যানের অংশ ছিল, যেন নিজের আত্মরক্ষা উদাহরণ দেখিয়ে নিজের সবচেয়ে বড় শত্রুকে নিজের হাতে শাস্তি দিতে পারে আফনান। তাই রেদওয়ানকে এটা বিশ্বাস করানো হয় রোহান তার দলে। তবে সে হয়তো ভুলে গিয়েছিল সবাই তার মতো দেশদ্রোহী রাজাকার না, কেউ কেউ দেশপ্রেমীও হয়। মা। আফনানের মা রান্নাঘরের অনেক কিছুই রান্না করছিলেন। আজ তার ছেলে তাদের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরছে। হয়তো টাকা পয়সার পাহাড় অনেকেই বানিয়ে ফেলে, তবে এইভাবে সবার আইডল হতে কয়জন পারে? এমন সময় রোদেলার মুখে মা ডাক শুনে তার মা একদম থমকে যায়। আজ কত বছর পর এই ডাকটা সে শুনেছে। উপরে উপরে যতই রাগ করে থাকুক, ভিতরে তো সে একজন মা। মা তো মাই হয়। সে রোদেলার দিকে তাকালো। রোদেলা আরো কাছে এসে বলল, মা, একটু কথা বলি তোমার সাথে। আফনানের মা চুপ করে রইলেন। রোদেলা আবার বলে উঠল, মা, আমি বিয়ে করতে চাই। কি? একটা চিৎকার দিয়ে ওঠে রোদেলার মা। তার মেয়ে কি পাগল হয়ে গেছে? হঠাৎ এসব কি বলছে? এর আগে তারা নিজেরাও রোদেলাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। ভেবেছিল নতুন সংসার হলে ও হয়তো পুরনো ব্যথা ভুলে যাবে। তবে ও আর কাউকে বিশ্বাস করতে পারেনি। আজ হঠাৎ এইসব? জি মা। যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ মা, আর যে আমাকে বিয়ে করতে চাই সে হয়তো সবটা জেনেই এসেছে। রোদেলার মা কিছুটা ওর দিকে ফিরে প্রশ্ন করল, তুই কি এই ছেলেকে ভালোবাসিস? রোদেলা চুপ করে থাকে। সে নিজেও এর উত্তরটা ঠিক জানে না। তবে এইটা ঠিক যে ইয়াসিনের বাচ্চামো ওর নজর এড়ায়নি। কিছুটা দুর্বল হয়তো সে নিজেও হয়েছে। মেয়েকে চুপ করে থাকতে দেখে রোদেলার মা যা বোঝার বুঝে যায়। ছেলেটা কে? আমাদের অফিসের সিও, বয়সে আমার থেকে ছোট। তা এত ভালো মেয়ে থাকতে তোমাকে কেন? মানে বুঝতে পারছো কি বলছি? জানি না। আচ্ছা, এক কাজ করো, এই ছেলেকে কাল আসতে বলো। যা কথা হবে আফনাফের সামনেই হবে। পাকনামি করে নিজে কিছু করতে চেও না। আগেরবার কি হয়েছে ভুলোনি নিশ্চয়ই। রোদেলা আর কিছু না বলে মাথা নেড়ে চলে আসে। একবার বিশ্বাস ভাঙলে আর তা আগের মতো ফিরিয়ে আনা যায় না। এই জন্যই হয়তো মানুষ বিশ্বাসকে আয়নার সাথে তুলনা করে। রোদেলার যদি নিজে কিছু করা হতো সে তো আর মাকে বলতো না। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে, আজ এত বছর পর মা অন্তত কথা তো বলেছে। বিকেলবেলা আজ অন্তরা খুব সুন্দর করে সেজেছে। পছন্দের কালো শাড়ি পরেছে। মুখে হালকা মেকআপ করতে নিয়েও করেনি। দিয়া এসে ঠিকই এইসব নিয়ে মজা করবে। নিচে গিয়ে নিজেও রান্নার কাজে শাশুড়িকে একটু হেল্প করলো। এমন সময় গাড়ির হর্নের আওয়াজ। এক্সকিউজ মি বিউটিফুল লেডি, কাজ শেষ হলে আমাকে একটু সময় দেওয়া যাবে? বারান্দায় ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল অন্তরা। আফনানের কথা শুনতে পেয়েও সে পিছনে তাকায় না। আফনান বুঝে নেয় অভিমান জমেছে। সবই বুঝলাম,
তাই বলে বৃষ্টির সিজনে রাতের বেলা ফুলের টবে পানি কে দেয়? অন্তরা এবারও কোনো জবাব দিল না। তার ভীষণ রাগ উঠেছে এই লোকটার উপর। বিকালে আসার পর থেকে সবার সাথে কথা বলেছে, দেখা করেছে, গিফট দিয়েছে, অথচ বইয়ের খোঁজ নেওয়ার তার সময় নেই। একবারের জন্য রুমে আসেনি, সবার সামনেও তেমন পাত্তা দেয়নি। বড় অফিসার হয়েছে দেখে কি দুনিয়ার সব উল্টে ফেলেছে? অন্তরাকে দেখাটা তার কাছে কি খুব তুচ্ছ বিষয়? রেগে যেতে আর কথাই বলবে না এই লোকটার সাথে। হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরায় অনেকটা কেঁপে উঠল অন্তরা। নড়াচড়া বন্ধ করে একদম স্থির হয়ে গিয়েছে। শ্বাসও প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা। বুঝলো আফনানের কাজ এটা। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, হাতটা সারেন। কেন? বউ তো আমারই। আফনান এক হাত দিয়ে অন্তরার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে একপাশে নিজের মুখ রাখলো। আরো শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে বলল, সবসময় বাচ্চাদের মতো নাক ফুলিয়ে থাকতে হয় না, এখন বড়দের মতো কিছু করার সময়। অন্তরা শুধু কেঁপে উঠল, কিছু বলল না। কেন জানি এখন একটু বেশি ভয় লাগছে আফনানকে। আফনান অন্তরার হাত ধরে ওকে নিচের দিকে ঘোরায়, মুখটা উঁচু করে ধরে কপালে একটা চুমু দেয়। অন্তরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, দূরে গিয়ে বাধাও দিচ্ছে না, কাছে এসে সায়ও দিচ্ছে না। আফনান ওর অবস্থা বুঝতে পেরে বলে, ভয় করছে? আপনার কথা কাজ সব কিছুই আজ একটু অন্যরকম লাগছে। কি চান? আমি কি চাই তুমি জানো না? অন্তরা চুপ হয়ে যায়। আফনান আবার বলে ওঠে, একটু সুযোগ দেবে তোমার মাঝে হারিয়ে যাওয়ার? আমার মাঝে হারাবেন মানে? আমি কি গোলক ধাঁধা নাকি? অন্তরার বোকা বোকা কথায় এমন অবস্থায়ও হেসে ফেলে আফনান। ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দেয়। অন্তরাও বাধা দিচ্ছে না, স্বামীই তো, ওর তো অধিকার আছে। আফনান অন্তরার অনেকটা কাছে চলে আসে। রাত গভীরের সাথে স্পর্শটাও অনেকটা গভীর হয়। কিছুক্ষণ পর, আও, অন্তরা ব্যথা পাচ্ছি তো। সরি। তুমি তো কাছে আসতে চাইছো, এখন এভাবে খামচি দিচ্ছ কেন? পিঠটা শেষ করে দিলে। সরি, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অন্তরার কাঁদো কাঁদো মুখ দেখে আর আফনান কিছু বলল না। আজ রাতে তার পিঠে আঁচড়ের দাগের কোনো কমতি হবে না, সে বুঝে গিয়েছে। আর সময় নষ্ট না করে সে অন্তরার মাঝে আবার ডুব দিল। তারপর এইদিকে সব দেখে চারুও বুঝে ফেলে সে কত বড় ভুল করেছে। নিজেকে ওয়াদা করে এই ভুল আর করবে না। যেই ভালোবাসা থেকে স্বামীকে দূরে রেখেছে তা আর করবে না। সকালবেলা অন্তরার ঘুম একটু আগে ভেঙে গিয়েছে। আফনানের দিকে তাকিয়ে দেখে এখনো ঘুমাচ্ছে। ওকে আর ডাকে না, আস্তে করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে আফনান উঠে গিয়েছে। গুড মর্নিং জামাই। ব্যাড মর্নিং বউ। কেন, কি হলো আবার? আমাকেও ডাকতা, একসাথে যেতাম। ইউনো, দেশের পানির খুব সংকট, আমাদের উচিত পানি বাঁচানোর। থাক, আর দেশের চিন্তা করতে হবে না, ফ্রেশ হয়ে আসেন। আফনান আর কিছু না বলে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে অন্তরা সবকিছু গুছিয়ে নিচে যাচ্ছে। আফনান ওর এক হাত টেনে নিজের সাথে মিশিয়ে বলল, এত তারা কিসের বউ? ছাড়েন, এখন সময় নেই, বাসায় মেহমান আসবে। কোন মেহমান আসবে যে আমার থেকেও বেশি জরুরি? রোদ আপুকে দেখতে আসবে। আফনানের মনে পড়ে কাল সন্ধ্যায় তার মাও এই ব্যাপারে বলেছিল। ইয়াসিন নাকি কি যেন নাম ছেলেটার। আফনান অন্তরার কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিল। আফনানদের বাড়ির ডাইনিং রুমে সবাই গোল হয়ে বসে আছে। একপাশে অপরাধীর ন্যায় মুখ করে দাঁড়িয়ে আছে রোদেলা। ইয়াসিন তার বাবাকে নিয়ে এসেছে, সেও মাথা নিচু করে বসে আছে। নীরবতা ভেঙে আরিফুল বলে উঠল, তা সব জানো তো তুমি? জি আঙ্কেল। আবেগের বশে সিদ্ধান্ত নিও না বাবা, সমাজের মানুষের কথা শুনতে হবে খুব। তখন আমার মেয়েকে ছেড়ে দেবে না তো? রোদেলার বুকটা ধক করে কেঁপে ওঠে। আসলেই তো, পরে আবার ছেড়ে দেবে না তো? ইয়াসিন রোদেলার দিকে একবার তাকিয়ে আরিফুল ইসলামের দিকে তাকিয়ায় আর উত্তর দেয়, যদি মাঝপথে হাতটা ছাড়ারই হতো তাহলে হাতটা ধরতেই চাইবো কেন? আই উইল ট্রিট হার লাইক মাই কুইন। আফনান এবার আর চুপ করে থাকে না, সেও বলে ওঠে, আমার একটাই বোন, খুব আদরের ছিল, অনেক কষ্ট সহ্য করেছে গত 12 বছর। আর সহ্য করার ক্ষমতা নেই ওর মাঝে।
ওকে কষ্ট দিও না প্লিজ। দিব না, কথা দিলাম। আরও কিছুক্ষণ কথা হলো সবার মাঝে। ইয়াসিনের প্রতিটা কথার উত্তর সবার খুব পছন্দ হলো। শেষে 1 সপ্তাহ পর বিয়ে ঠিক হলো। আল্লাহর রহমতে বিয়েটাও ঠিকঠাকভাবে হয় 3 বছর পর। এই আফরা, দাঁড়াও মা, আর 1 লোকমা দিব, তাইলেই শেষ। আফরা 2 বছরের ছোট্ট মেয়ে, অথচ এত দুষ্টুমিতে ভরা। অন্তরা সারাদিন মেয়ের পিছে দৌড়াতে দৌড়াতেই হাঁপিয়ে উঠেছে। আফনান ছুটিতে এসেছে কিছুদিন হলো, নিচে বসে চা পান করছিল। এমন সময় আফরা দৌড়ে এসে বাবার কাছে লুকায়। আফনান কোলে নিয়ে মেয়েকে আদর করতে করতে বলে, কি হয়েছে আম্মু? মা জোর করেছে? থাক, বাবার কাছে থাকো, আম্মু জোর করবে না। অন্তরা আফনানের উপর রাগ হয়ে রান্নাঘরে চলে যায়। লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় উঠিয়ে রাখবে, এমন সময় সাইম এসে বলল। ভাবি, আর কিছু না বলে কান্নাই করে দিল। অন্তরা ভ্যাবাচাকা খেয়ে বলে, কি বাচ্চার মতন কাঁদছো কেন? চাকরি তো পেয়ে গিয়েছি, একটু ফারিয়াকে রাজি কর। সবাই বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, খালি আমি দেবদাসের মতো ঘুরছি। দূর। আচ্ছা, চাচিকে বলে দিব। সায়েম আর কিছু বলে না। এই ফারিয়া মেয়েটা এত জেদি। একবার বলেছে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, মানে সেটাই করবে। শুধু সত্যি সত্যি ভালোবেসেছিল বলে, নয়তো এতদিনে অন্য কাপল হলে ঠিকই ব্রেকআপ হয়ে যেত। অন্তরা রুমে বসে কাপড় গোছাচ্ছে। আফরা বিছানার একপাশে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। অন্তরা কাপড় গুছিয়ে ড্রয়ারে রেখে আসতেই আফরান এসে ওকে জড়িয়ে ধরে। এই পাগল আপনি? হুম। আফনান কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, শুনলাম কাল নাকি রোদ আপু আসবে। হ্যাঁ, এখন থেকে কয়েক মাস এখানেই থাকবেন। ডেলিভারির ডেট তো দিলই। দেখা করে যেতে পারলাম না। অন্তরার মনটা খারাপ হয়ে যায়। আজ বিকেলে চলে যাবে আফনান, তবে এখন এইসবের অভ্যাস হয়ে গিয়েছে। বউ, একটা কথা বলি। বলো। ভালোবাসি। অন্তরা হেসে দেয়। বিয়ের 3 বছর পরেও ও বদলায়নি। অন্তরাও ওর গালে একটা চুমু দিয়ে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার বাবুর আব্বু। ছোট মেয়ে আফরাও ঘুমের মাঝে একটু কেঁপে ওঠে, যেন সেও বলছে,